২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনটিতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি। দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ছিল অসাধারণ, তবে আমাদের পরিকল্পনায় কিছুটা বাধা পড়ে কোভিড-19 অতিমারীর প্রকোপ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে। আমরা কিন্তু সেটাও মোকাবেলা করেছি দুর্দান্ত সাফল্যের সাথে। জীবন ও জীবিকা উভয়ের সুরক্ষা করে অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে আমাদের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ওই সময় বিশ্বের প্রায় সব উন্নত দেশে ঋণাত্মক প্রবৃদ্ধি হলেও বাংলাদেশে প্রবৃদ্ধি হয়েছে 3% বেশি। শুধু তাই নয়, 2020-21 অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি হয় প্রায় 7% এবং এই ধারা চলতে থাকে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত। উন্নয়নের সাথে সাথে আমাদের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সাপ্লাই চেইনের সাথে যত বেশি যুক্ত হচ্ছে, তত বেশি বৈশ্বিক অস্থিরতার গভীরতর প্রভাব আমাদের অর্থনীতিতে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্বব্যাপী পণ্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে এবং এর ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুদ্রাস্ফীতি বাড়তে থাকে। মূল্যস্ফীতি আমাদের দেশে এখনো 9% ঘরে রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের দেশে সুদের হার বাড়াতে থাকলে আমাদের দেশে ক্যাপিটাল ফ্লো কমে যেতে থাকে। একই সময়ে আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণও অনেকাংশে বৃদ্ধি পায়। এর ফলে আমাদের চলতি হিসাবের ভারসাম্যে বড় ঘাটতি তৈরি হয়। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বাড়তে থাকে এবং এর ফলে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার উল্লেখযোগ্য ডেপ্রিসিয়েশন ঘটে। আমাদের মূল্যস্ফীতি বেশি হওয়ার এটা একটা প্রধান কারণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি এবং আরও কি পদক্ষেপ নেওয়া যায় তা পর্যালোচনা করছি। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি 9% সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। গতকাল উপস্থাপিত বাজেট বক্তৃতায় মুদ্রানীতি এবং রাজস্ব নীতির আওতায় যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তা উল্লেখ করেছি। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, 2010 সালে আমরা ক্ষমতা আসার পর মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকলেও আমরা কিন্তু তা 2 বছরের মধ্যেই নিয়ন্ত্রণে এনেছিলাম। এবারও আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ওএমএস এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তা চলমান থাকবে এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চলমান থাকবে। তবে এর ফলে যাতে আমাদের প্রবৃদ্ধি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখছি। আমাদের কৃষি, শিল্প এবং সেবা খাত যেন তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পারে সেজন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হয়েছে। এর ফলে সংকোচনমূলক নীতি অনুসরণ সত্ত্বেও চলতি অর্থ বছরে 5.82% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগামী অর্থ বছরে আমরা 6.75% প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হব। সুধীবৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন 2026 সালে আমাদের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিক উত্তরণ এবং তারপর ক্রমান্বয়ে 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে গবেষণার উপর এবারের বাজেটে বিশেষভাবে জোর দিয়েছি। সুনীল অর্থনীতি, বিজ্ঞান প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ইত্যাদি খাতে গবেষণা উৎসাহিত করার জন্য অর্থ বরাদ্দ দিয়েছি। আমি আশা করব ব্যক্তি খাতের উদ্যোক্তাগণও আমাদের এই কার্যক্রমে শরিক হবেন এবং দেশের গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।
আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছি, যাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই কার্যক্রমে আমরা সকল শ্রেণীর নাগরিককে অন্তর্ভুক্ত করব। ইতোমধ্যে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। 2025 সালের 1 জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করব। জমাকৃত অর্থ এবং তা থেকে অর্জিত মুনাফার পুরোটাই পেনশনার ব্যক্তি পাবেন। দেশে বিদেশে প্রচলিত যে কোনো পেনশন স্কিমের চাইতে এটি আকর্ষণীয়। যেমন একজন ব্যক্তি 42 বছর ধরে প্রতি মাসে 2000 টাকা করে জমা দিলে তার 60 বছর পূর্তিতে আজীবন পেনশন হিসেবে প্রতি মাসে পাবেন 68,931 টাকা। আজীবন পেনশন হিসেবে তিনি পাবেন 68,000, ঠিকই শুনেছেন, 931 টাকা। 5,000 টাকা করে জমা দিলে প্রতি মাসে আজীবন পেনশন পাবেন 1,72,327 টাকা। 1,72,327 টাকা। টেকসই উন্নয়নের জন্য অত্যাবশ্যক খাদ্য নিরাপত্তা, কৃষির উন্নয়ন, ভৌত অবকাঠামো গড়ে তোলা, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম আরও জোরদার করা হবে। কর কাঠামোতেও আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শুল্ক কমানো হয়েছে। এছাড়া শেয়ার বাজারে ট্রানজ্যাকশনের মাধ্যমে যে ক্যাপিটাল গেইন হবে সেটা রিয়ালাইজ করার সময় রিয়ালাইজড অর্থের পরিমাণ 50 লক্ষ টাকার উপরে হলেই শুধুমাত্র সেই রিয়ালাইজড অংশটুকুর জন্য আয়কর প্রযোজ্য হবে। রিয়ালাইজড ক্যাপিটাল গেইন 50 লক্ষের নিচে হলে তা করযোগ্য হবে না। আশা করি এর ফলে শেয়ার বাজারে বিনিয়োগকারীগণ উপকৃত হবেন। এছাড়া সর্বক্ষেত্রে ক্যাশলেস ট্রানজাকশন নিশ্চিত করা, কর ব্যবস্থার সম্পূর্ণ অটোমেশন ইত্যাদি নানাবিধ সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর সুফলও আমরা আগামীতে পাবো ইনশাআল্লাহ। সরকার এভাবে বিভিন্ন ক্ষেত্রে যে সকল কার্যক্রম গ্রহণ করছে তা এবারের বাজেট বক্তৃতায় আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবারও আপনাদের যে সকল প্রশ্ন রয়েছে তা আমাদের জানাতে পারেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা। মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অন্যান্য মন্ত্রী যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার নাম রিফায়েত, আমি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট। আপনাদের এই বাজেটের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই চ্যালেঞ্জিং টাইমে অনেক বড় বাজেট দিয়েছেন, 7,97,000 কোটি টাকা। আপনার সাথে আমরাও বাজেটের আগে আমাদের পক্ষ থেকে একটা বাজেট প্রস্তাবনা দিয়েছিলাম। মাননীয় অর্থমন্ত্রী, আপনার সাথে আমরা অন্যান্য বিষয়ে অনেক আলোচনা করেছিলাম। তো আমাদের এখানে যারা সাংবাদিক বৃন্দ আছেন সবাই ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মেম্বার। আমাদের এই প্রোগ্রাম করার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী, আপনি জানেন যে আমরা এই প্রোগ্রাম কভার করার জন্য অধীর আগ্রহে থাকি বাজেট উত্তর সংবাদ সম্মেলন। তো আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে যে আপনারা কিছু মনে করবেন না দয়া করে। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ ব্যাংকে ঢোকার জন্য, আমাদের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মেম্বাররা বাংলাদেশ ব্যাংকে ঢোকার জন্য অনেকবার চেষ্টা করেছি। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদেরকে অনুমতি দিচ্ছেন না, উনি আমাদেরকে ভয় করতেছেন। এবং মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আবার আমাদেরকে ডেকেছেন। তো আমাদের অনুরোধ হচ্ছে আপনাদের পুরো প্রোগ্রাম আমরা কভার করব। যখনই মাননীয় গভর্নর কথা বলবেন আমরা এটা বয়কট করার চেষ্টা করব।
আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি আমাদের বিষয়টা বুঝবেন এবং আপনি ব্যবস্থা নেবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার বাজেটের জন্য। আমি হাসান আরিফ, দ্য বিজনেস পোস্টের রিপোর্টার। আমার দুইটা প্রশ্ন আছে মাননীয় মন্ত্রী আপনার কাছে। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে এখন হচ্ছে ব্যাংকিংয়ের তারল্য সংকট ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্নভাবে মিডিয়াগুলোতে সেগুলো কাভারও করা হচ্ছে। তো এই ব্যাংকিংয়ের তারল্য সংকটের সময় ব্যাংক থেকে আপনি ব্যাপক পরিমাণে অর্থ ঋণ করার একটা প্রস্তাব দিয়েছেন প্রস্তাবিত বাজেটে। তো এই ক্ষেত্রে এত পরিমাণ ঋণ নেওয়ার পরে বেসরকারি খাতে তারল্য সংকট দেখা দিবে কিনা সেটা একটু বলবেন, এক। আর দুই হচ্ছে যে আপনি চলতি অর্থ বছরের মতো প্রস্তাবিত বাজেটেও করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা রেখেছেন। বর্তমানে হচ্ছে ইনফ্লেশন হচ্ছে 10%, তো সেইটাকে হিসাব করলে হচ্ছে আসলে 2,95,000 টাকা করমুক্ত আয়সীমা চলে আসে। তো এই বিষয়টাকে আপনি একটু যদি ব্যাখ্যা করেন বিস্তারিত। ধন্যবাদ। ব্যাংক থেকে যে ঋণ নেওয়া, এটা তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। এটা সব বাজেটে সব অর্থমন্ত্রীরাই করেন, সব সরকারই করে, এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি। আমরা তো এবার 5% মধ্যে এটাকে ধরে রেখেছি। কাজে এটা এত কিছু ইম্পর্টেন্ট জিনিস নয়, তো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। আর দ্বিতীয়টা কি, একটা করে প্রশ্ন করবেন। বক্তৃতার মধ্যে বলেছি যে আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। দেখা যাক, চেষ্টা তো করতে হবে। এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি, যাতে করে এই কোনো প্রেশার না পড়ে প্রাইসের উপরে। মাননীয় অর্থমন্ত্রী, আমার নাম সুশান্ত সিনহা, আমি 71 টেলিভিশনে আছি। একটি বিষয়, আপনি বাজেটে এবার 2.5 লক্ষ কোটি টাকার বেশি ঘাটতি আছে। আপনি রাজস্ব আদায়ের যে পরিকল্পনা করছেন 5,41,000 কোটি টাকা, তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডই আদায় করবে 4,80,000 কোটি টাকা। প্রত্যেক বছর এনবিআর এর উপরে চাপ বাড়ছে, কিন্তু এনবিআর এবং কাঠামোগত কোনো অর্থ মন্ত্রণালয় থেকে দেখি না। তাহলে আমরা যেভাবে ঋণ নির্ভরতার দিকে যাচ্ছি, আমাদের বাজেটে এবারও 14% ঋণ করতে হচ্ছে। এই ঋণ নির্ভরতা আমাদের আগামী দিনে বিপদের দিকে ঠেলে দেবে কিনা, আর এনবিআর এর সক্ষমতা বৃদ্ধির জন্য, লোকবল বৃদ্ধির জন্য, কারণ সারা দেশে অর্থনীতি যেভাবে বেড়েছে সেই তুলনায় এনবিআর এর লোকবল বাড়েনি, সেই উদ্যোগটা আপনারা নেবেন কিনা? হ্যাঁ, আমি এনবিআর এর, আপনি বলবেন? আচ্ছা, অর্থ সচিব প্রথমে বলুন, তারপরে এনবিআর এর চেয়ারম্যান বলবেন। থ্যাংক ইউ জনাব সুশান্ত সিনহা। আমরা এনবিআর এর অটোমেশনের জন্য সব সময় সর্বাত্মক বাজেট বরাদ্দ দিয়ে আসছি, এবং যে বিষয়টা আপনি বললেন লোকবল বৃদ্ধি, এনবিআর থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছিল ইনকাম ট্যাক্স এবং কাস্টমসের লোকবল বৃদ্ধির জন্য। ইনকাম ট্যাক্স আমরা অলরেডি জনবল, ব্যাপক সংখ্যক জনবল বৃদ্ধি করেছে, যার কারণে আমরা আশা করি যে ইনকাম ট্যাক্সে আয় বৃদ্ধি পাবে। কাস্টমসও এটা চূড়ান্ত পর্যায়ে আছে, আমরা এই 1 মাসের মধ্যেই এটা অনুমোদন করে দিব। সাইড এখন এনবিআর এর সাইডটা এনবিআর এর চেয়ারম্যান মহোদয় বলবেন। না, প্রশ্নের জবাব তো মনে হয় হয়ে গেছে, যে জনবল বৃদ্ধির যে বিষয়টি, সক্ষমতা বৃদ্ধির যে বিষয়টি, সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা যে অটোমেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অর্থ বিভাগ থেকে যে বরাদ্দ সেটি পাচ্ছি। আমরা জনবলের ক্ষেত্রে অর্থ বিভাগ এবং জনপ্রশাসন দুটি মন্ত্রণালয় জড়িত। জনপ্রশাসন থেকে আমরা ইনকাম ট্যাক্স সম্মতি পেয়ে কমিটিতে সেটি অ্যাপ্রুভ হয়েছে। আমরা জনবল নিয়ে প্রক্রিয়া আছি। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, কাস্টমসের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে এবং সেটি এখন পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে অর্থে, যেটি অর্থ সচিব মহোদয় বললেন। আমরা হয়তো অচিরেই এই জনবলটা পেয়ে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জীবন ইসলাম, ডেইলি অবজারভার পত্রিকায় কাজ করি। আমার ছোট ছোট দুইটা কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন হলো যে মাননীয় অনেক পরিশ্রম করে সমুদ্র সীমাটা বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসছে, অনেক বড় এরিয়া। তো সেই সমুদ্র সীমায় আমাদের দেশের যারা সমুদ্র সীমায় কাজ করে
তারা খুব অনিরাপদভাবে কাজ করে। এখন পর্যন্ত কেউ পানির নিচে গিয়ে নিজেকে নিরাপদ বোধ করে না। এই ব্যাপারে আপনাদের বাজেটে কোনো উদ্যোগ আছে কিনা, এবং যে বরাদ্দ দিচ্ছেন এই বরাদ্দটা ওই ক্ষেত্রে কতটুকু যাবে বলে আপনি মনে করেন? এক। 2 নম্বর হলো, বাংলাদেশে প্রায় 61টা ব্যাংক আছে, তার মধ্যে 10টি ব্যাংক নড়বড়ে অবস্থায়, মানে খোঁড়ায় হাঁটছে। এই 10টি ব্যাংকের ব্যাপারে গভর্নরের পক্ষ থেকে বা বাংলাদেশ ব্যাংকের অর্থমন্ত্রী কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কিছু কিছু ব্যাংক একই না। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আমি প্রথমে আপনার প্রথম প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে, এবার প্রস্তাবিত বাজেটে সুনীল অর্থনীতি সংক্রান্ত গবেষণা এবং অন্যান্য বিষয়ের জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, এবং আমি আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম। ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী, আমার নাম বেলায়েত হোসেন, আমি এখন টিভিতে কাজ করি। আমার প্রশ্নটি হচ্ছে, আসলে আপনারা ব্যক্তি পর্যায়ে আয়করের ধাপ 6টি ধাপ থেকে 7টি ধাপে উন্নীত করেছেন এবং কর 5% বাড়িয়ে 30% পর্যন্ত করেছেন। পক্ষান্তরে আমরা দেখছি যে আসলে এখানে কালো টাকা সাদা করার যে সুযোগ, এখানে 15% টাকা দিলে অপ্রদর্শিত অর্থ সেটা বৈধ হয়ে যাবে। তো এটাকে কতটুকু আপনি নৈতিক মনে করেন, যে টাকা কেউ লুট করলে, চুরি করলে, সে যদি 15% কর দিয়ে তার টাকা বৈধ করে নিতে পারেন, এবং পক্ষান্তরে যারা তার কর দিয়ে যাচ্ছে নিয়মিত বা তার বৈধ ইনকামকে সে 30% কর দিতে হচ্ছে, তো এইটার কি ব্যাখ্যা দিবেন? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, এর সাথে আমার একটা সম্পূরক প্রশ্ন আছে। আমি মেহের ডিবিসিতে কাজ করি। একটা করে হোক, সম্পূরক প্রশ্ন। না, এটা তো নিয়ম নয়, কোথাও এটা করা হয় না। আপনি অপেক্ষা করুন আপনার টার্নের জন্য, এটা শেষ হোক, তখন আপনি বলবেন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বলেন। আসলে যখনই এই ধরনের অ্যামনেস্টি দেওয়া হয়, তখনই সাধারণের প্রশ্ন একটা আসে যে এটা বুঝি কালো টাকাকে সাদা করার জন্য। কিন্তু আমরা মূলত এই অ্যামনেস্টিগুলো দিয়ে থাকি যে বিভিন্ন কারণে অপ্রদর্শিত কিছু সম্পদ থাকতে পারে, রিটার্নে দেখানো হয়নি আগে, নানা কারণে হতে পারে, অসতর্কতার জন্য রিটার্নে দেখানো হয়নি, অজ্ঞাত কারণে রিটার্ন দেখতে পারা যায়নি, অথবা অন্যের মাধ্যমে আমি রিটার্ন জমা দেওয়ার কারণে, আমাদের অনেকেই নিচে রিটার্ন জমা না দিয়ে অন্যের মাধ্যমে রিটার্ন দেন, অন্যের মাধ্যমে রিটার্ন জমা দেওয়ার সময় এই তথ্যগুলা কোনো কারণে বাদ পড়ে গেছিল, ভুল হয়ে গেছিল। এখন আমরা যখন আরো একটি বিষয় আছে, আপনারা সবাই স্বীকার করবেন, এটি অপ্রিয় হলেও এখান থেকে এখন আমরা মুক্তি পাইনি, যে জমি ক্রয় বিক্রয়ে আমাদের কিছু টাকা অটোমেটিক্যালি, মানে আমাদের অজ্ঞাতেই কালো হয়ে যায়, মানে অপ্রদর্শিত হয়ে সুযোগ হয়ে যায়। এই ধরনের কিছু অনিবার্য কারণে রিটার্নে যে সমস্ত সম্পদ দেখাতে পারেননি, সেই সম্পদগুলো দেখানোর সুযোগ একটি দেওয়ার জন্য অনেক দেশেই এই প্র্যাকটিসটি আছে। আমরাও সেইভাবে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল, সাধারণ মানুষের পক্ষ থেকে একটা দাবি এসেছিল যে আমরা আগে, এখন তো কমপ্লায়েন্সে আসছি, আমরা এনবিআরও এখন কমপ্লায়েন্সে আসছি, ডিভিএস এর মাধ্যমে যে রিটার্ন জমা দেওয়ার, ডিভিএস এর মাধ্যমে যে অডিটের কথাটি বলা, সেই অডিটে এখন আরো কমপ্লায়েন্সের বিষয়টা এনশিওর করতে যাচ্ছে। এই কমপ্লায়েন্সের বিষয়টা যখন এনশিওর করতে যাচ্ছি আমরা, তখনই দেখা যাচ্ছে যে কিছু অপ্রদর্শিত জিনিস রয়ে গেছে, যেটা ওনারা বিজনেসম্যানরা দেখাতে চান, ব্যক্তি পর্যায়ে দেখাতে চান, নতুন করদাতা যারা এখন ট্যাক্স নেটের ভিতরে আসতে চান তারা দেখাতে চান, কিন্তু এই জবাবগুলো দিতে পারছেন না। সেই জন্য আমরা এই ধরনের একটা সুযোগ তৈরি করে দিয়েছি। আরো বলা ভালো যে কালো টাকা যারা তৈরি করেন এবং কালো টাকা যারা, আমরা কথা বলি কালো টাকা আলাদা প্রশ্রয় দেওয়া হচ্ছে, কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজেই ব্যয় করে ফেলেন, ইকোনমিতে ব্যবহার করার জন্য কালো টাকার তেমনই হয় না। সো আমার মনে হয় আমরা সেই পয়েন্ট থেকে যে রিটার্নে একটি সুযোগ দেওয়ার জন্য এই অ্যামনেস্টির বিষয়টি রেখেছিলাম। ধন্যবাদ। হ্যাঁ, এইবার বলুন। মাননীয় অর্থমন্ত্রী, না, একজন মহিলা প্রশ্ন করছিলেন, কোথায় গেলেন?
থেকে আমি মেহের ডিবিসিতে কাজ করি। আমার প্রশ্নটা কাছাকাছি, সেটা হলো যে বারবার তো সরকার বলে থাকে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং সরকার সবসময় তার প্রতিশ্রুতি এক্ষেত্রে, কিন্তু এই যে একটু আগে আমার সহকর্মী যেমনটি বললো যে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ যে সুযোগ দেওয়া হচ্ছে বাজেটে প্রতি বছরই, সেক্ষেত্রে সরকারের দ্বৈত অবস্থান কিনা, এক। দুই হচ্ছে বারবার এই বিষয়ে আমরা প্রশ্ন করি সাংবাদিকরা যে কত টাকা আসলে কালো টাকা যে সুযোগ দেওয়া হয় সেটা কত টাকা আসলে বিনিয়োগ হয়, আদৌ কি বিনিয়োগ হয়? সরকার এক্ষেত্রে কোনো তথ্য প্রকাশ করে না, এক্ষেত্রে কি এটা আসে নাকি সরকার প্রকাশ করতেই চায় না? এইটা আমার দুইটা প্রশ্ন। চেয়ারম্যান সাহেব বলুন। না, এটা তথ্য জানতে চাইলে কিন্তু তারপরের বছরে এই তথ্য জানা হয়। যেমন এর আগে আমরা যখন অফশোর অ্যামনেস্টি দিয়েছিলাম সেখানে টাকা আসে নাই, তার আগের বার একটা অ্যামনেস্টি দেওয়া হয়েছিল সেখানে টাকা এসেছিল। কত টাকা ফিগারটা এখন আর মনে নেই, কিন্তু টাকাটা কিন্তু সেটা কিন্তু পরবর্তী প্রকাশ করা হয়েছিল এবং এটা গোপনীয় কিছু নয়, অপ্রকাশ্য কিছু নয়। ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী, আমার নাম আবুল কাশেম, আমি ইংরেজি পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করি। আপনাদেরকে অভিনন্দন জানাই, নতুন মন্ত্রিসভার যেসব সদস্য আছেন এবং আমাদের আপনাদের পাশে যেসব সরকারি কর্মকর্তারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে আপনাকে এবং অর্থ প্রতিমন্ত্রী, আপনারা এই বর্তমান সরকারের এই মেয়াদে প্রথম বাজেট দিয়েছেন এবং মাননীয় অর্থ সচিব, ওনারও সচিব হিসেবে এটা প্রথম বাজেট। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় মন্ত্রী, আপনি আপনার বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি 6.5% নামে আনার কথা বলছেন। গত অর্থমন্ত্রীও এই কথাটি বলেছিলেন এবং আপনি বাজেটে কৃচ্ছ্রতা সাধনের কথা বলছেন, একই কথা গত অর্থমন্ত্রীও বলেছিলেন এবং এইবারের তুলনায় মানে আগামী অর্থবছর আপনি তো সেকেন্ড হাফে কৃচ্ছ্রতা সাধন ধীরে ধীরে কমাবেন বলছেন এবং উনি কিন্তু পুরো মেয়াদটাই কৃচ্ছ্রতা সাধনের কথা বলছেন এবং আপনি আপনার মেয়াদেও গত 6 মাসে সেটা করছেন, কিন্তু আমরা দেখছি যে মূল্যস্ফীতি কমে নাই। আপনি আপনার বক্তব্যে ওএমএস কর্মসূচির কথা বলছেন, কিন্তু আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে ওএমএস এর যে বরাদ্দ, সেখানে দেখলাম যে রিভাইজ বাজেটে 5,000 কোটি টাকার বেশি আছে, কিন্তু আপনি আগামী অর্থ বছরের বাজেটে 2,004 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, মানে অর্ধেকের বেশি সেখানে কাট করছেন। এবং মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী বিভিন্ন সময় বলেছেন যে টিসিবির আন্ডারে যে এখন কয়েকটি পণ্য দেওয়া হয়, প্রধানমন্ত্রী এখানে পণ্য সংখ্যা বাড়ানোর কথা বলছেন, কিন্তু আমরা বাজেটে এখানে এডিশনাল বরাদ্দ দেখি নাই। তো আপনি যদি এই বিষয়ে বলেন যে মূল্যস্ফীতিটা আসলে আপনি কোন মেকানিজমে কমাতে চাচ্ছেন, আমাদের কাছে ক্লিয়ার না। আমরা যদি ক্লিয়ার হতে পারি, আমরা আগামী দিনে ভালো থাকবো, এরকম একটা আশা নিয়ে এখন থেকেই যাত্রা শুরু করতে পারবো। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, বক্তৃতায় আছে, এটা পরিষ্কারভাবে আছে। তো বাণিজ্য প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী মহোদয়। আপনারা যদি বাজেটে খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে নতুন বছরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় যেমন ধান, চাল, গম, ছোলা, মসুর সহ বিদ্যমান 2% যে কর ছিল সেখান থেকে কিন্তু 1% করের আওতায় নিয়ে আসা হয়েছে। এবং আপনি নিজেই বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী 1 কোটি পরিবারকে আমরা এখন টিসিবির মাধ্যমে ভর্তুকিতে আমরা খাদ্য সহায়তা দিচ্ছি। আগামীতেও এর আকার বাড়ানোর জন্য আমরা প্রস্তাব তৈরি করছি এবং অর্থমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে যদি আমরা একটা ভালো প্রস্তাব দিতে পারি, বিশেষ করে আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা আগে এটা ট্রাক সেল ছিল, ওপেন সেল ছিল, এটা আমরা টিসিবির স্থায়ী ডিলারদের দোকান করার চেষ্টা করছি। যদি দোকানগুলি আমরা করতে পারি তাহলে দোকানে ভর্তুকি মূল্যের সাথে সাথে ন্যায্য মূল্যে, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা হলো ভর্তুকি মূল্য আর একটা হলো ন্যায্য মূল্যে, আমরা ন্যায্য মূল্যেও কিছু পণ্য আমরা সেখানে সরবরাহ করার আসলে চেষ্টা করব। ধন্যবাদ।